এখন হচ্ছে আমরা ডাইস্যাকারাইড সম্পর্কে জানবো। আশা করি মনোস্যাকারাইড সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে মেডিকেলের জন্য আমাদের কিভাবে পড়তে হবে। তো আমরা আসলে এই লেকচারের মাধ্যমে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এই তিনটা শেষ করার চেষ্টা করব। তার মানে আমরা পুরো কার্বোহাইড্রেটটাকে মোটামুটি এই লেকচারের মাধ্যমে শেষ করার চেষ্টা করব, যেহেতু মনোস্যাকারাইড শেষ হয়ে গেছে আর আমাদের এই তিনটা টপিক ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড রয়ে গেছে। এগুলো আমরা একটু দেখবো, এগুলো থেকে আমাদের মেডিকেলের জন্য কি কি লাগবে। তো ডাইস্যাকারাইডটা পড়ার পূর্বে আমি একটু বলি যে ডাইস্যাকারাইড জিনিসটা কি। আশা করি তোমরা অবশ্যই বুঝো এটা, যে বা একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইডের সাথে যুক্ত হইলে তারপর আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। এক্স্যাক্টলি আসলে ডাইস্যাকারাইড সেটাই। তবে এই যে মানে সংজ্ঞাটা, এটা থেকে কি আসলে মেডিকেলে কোনো প্রশ্ন আসবে? আদৌ প্রশ্ন আসবে না, আর আসলেও অটোমেটিকই পারবা, এটা আলাদাভাবে জানতে হবে না। তো এখন হচ্ছে আমাদের জানতে হবে কি, সেটা হচ্ছে যে কোন ডাইস্যাকারাইডটা কি দিয়ে তৈরি, তাই তো? অর্থাৎ মানে উদাহরণটা প্রথম জানতে হবে, যেমন সুক্রোজ, সেলুবায়োস, মেলটোস, ল্যাকটোস, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইডের উদাহরণ। এখন সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, ঠিক আছে, এইটা যেই যেই মনোস্যাকারাইড দিয়ে তৈরি হবে, সেলুবায়োস বা মেলটোস ওই মনোস্যাকারাইড দিয়ে তৈরি নাও হইতে পারে। অর্থাৎ তাদের মনোস্যাকারাইডের মধ্যে ভিন্নতা আসতে পারে। এবার মনোস্যাকারাইডের মধ্যে ভিন্নতা আসুক আর যাই হোক, অর্থাৎ তাদের মনোস্যাকারাইড সকলের ক্ষেত্রে দুইটা থাকবে, কিন্তু কোনগুলো থাকবে সেটা আমরা জানি না। সেটা আমাদের মেইনলি এখানে বুঝতে হবে, যে প্রশ্নটা আসবে এরকম, যেমন সুক্রোজ এটা একটা ডাইস্যাকারাইড, মেলটোস এটাও একটা ডাইস্যাকারাইড, ওকে, মেলটোস এটাও কিন্তু একটা ডাইস্যাকারাইড, তারপর হচ্ছে ল্যাকটোস এটাও একটা ডাইস্যাকারাইড। এখন কোন ডাইস্যাকারাইডটা কোন মনোস্যাকারাইড দিয়ে তৈরি? যেমন সুক্রোজ ডাইস্যাকারাইডটা হচ্ছে গ্লুকোজ, মানে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ একসাথে হয়ে একটা সুক্রোজ তৈরি করে। আর ওইদিকে মেলটোসটা হচ্ছে দুইটাই গ্লুকোজ এসে মেলটোস তৈরি করবে। আর ল্যাকটোসের ক্ষেত্রে হচ্ছে একটা আসবে গ্লুকোজ আর একটা আসবে হচ্ছে গ্যালাক্টোজ। তো তোমাকে এখানে আসতে পারে, বাট এত মানে বেশি ইম্পর্টেন্ট এরকম না। তোমাকে প্রশ্নটা মূলত আসবে হচ্ছে নিচের কোনটি ডাইস্যাকারাইড নয়। তাহলে সুক্রোজ, মেলটোস, ল্যাকটোস এগুলো কিন্তু ডাইস্যাকারাইড। রাইবোস এটা কিন্তু একটা মনোস্যাকারাইড। এভাবে আসবে নিচের কোনটি ডাইস্যাকারাইড নয়, এই তিনটা দিবে, সাথে রাইবোস দিবে, অথবা হচ্ছে অন্য কোনো একটা মনোস্যাকারাইডের উদাহরণ দিয়ে দিতে পারে। এখন আমি একটু আগে তোমাকে বলছি যে একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইডের সাথে যুক্ত হইলে ডাইস্যাকারাইড তৈরি হয়। তাহলে যুক্ত যে হবে তাদের মধ্যে অবশ্যই একটা বন্ড লাগবে। তাহলে ভাই ওই বন্ডটা কি, মানে কি বন্ডের মাধ্যমে তারা পরস্পর যুক্ত হয়, সেটা আমাদের হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এটা আমরা অলরেডি প্রথম লেকচারে একটু দেখছিলাম, যে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে দুইটা মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়, আর পেপটাইড বন্ধনের মাধ্যমে হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়। এটা আমরা প্রথম লেকচারে শিখে আসছিলাম। এখন হচ্ছে আমাদের যে ডাইস্যাকারাইডগুলো যে আমরা উদাহরণগুলো শিখলাম, এর মধ্যে দু একটা উদাহরণ আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তার কারণে এগুলো আমাদের একটু বিস্তারিত জানতে হবে। কোন কোন? যেমন ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজ সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানবো, যে সুক্রোজ থেকে আমাদের কি কি লাগবে সেটা আমরা দেখার চেষ্টা করি। ওকে, আমরা একটু এটা হচ্ছে বেশি মোটা একটু চেষ্টা করি চিকন ইয়ে করার জন্য। অর্থাৎ সুক্রোজ থেকে আমরা কি কি তথ্যগুলো জানতে হবে একটু আমরা চেষ্টা করি জানার জন্য। প্রথম তথ্যটা হচ্ছে আমাদের যে ডাইস্যাকারাইডের উদাহরণগুলো আছে এর মধ্যে হচ্ছে এই সুক্রোজটা হচ্ছে প্রধান ডাইস্যাকারাইড। অর্থাৎ প্রধান ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ। কেন? যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে যেমন আমাদের রক্তগুলো হচ্ছে বা আমাদের যে কোনো একটা জিনিস বিভিন্ন জায়গায় প্রবাহিত করে বিভিন্ন রূপে। তো আমাদের যেই মানে গাছপালা, যে গাছপালাগুলো আছে ওই গাছপালা বা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কার্বোহাইড্রেটগুলো একটা রূপ ধারণ করে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে যায়। একদম এক্স্যাক্টলি যদি বলি, যে পাতা থেকে এগুলো বিভিন্ন শিকড়, তারপর হচ্ছে এই যে ডালপালা, এগুলোতে যায় হচ্ছে কার্বোহাইড্রেটগুলো হচ্ছে সুক্রোজ হিসাবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। মানে সুক্রোজ রূপ ধারণ করে যে কার্বোহাইড্রেটটা পাতার মধ্যে উৎপন্ন হলো সেটা হচ্ছে সুক্রোজ রূপ ধারণ করে বিভিন্ন
অঙ্গের মধ্যে পরিবাহিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি হচ্ছে সুক্রোজটা হচ্ছে যখন তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে, তখন তার থেকে হচ্ছে এখনো পানি সরে যায়, তখন তাদের হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের আর কোনো অস্তিত্ব তেমন পাওয়া যায় না, যার কারণে এটা হচ্ছে একটা মানে নন রিডিউসিং সুগার, মানে রিডিউসিং সুগার নয়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মনোস্যাকারাইড যা যা উদাহরণ শিখছি সবগুলো ছিল হচ্ছে রিডিউসিং সুগার। আর এতক্ষণে এসে আমরা হচ্ছে একটা উদাহরণ পাইলাম যেটা হচ্ছে রিডিউসিং সুগার নয়। তাহলে এটা আসবে নিচের কোনটি রিডিউসিং সুগার নয়, সুক্রোজ একটি রিডিউসিং সুগার নয়। এবং এখানে একটা আমি লিখে রাখছি একটা তথ্য, এটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ইক্ষু এবং বিটের চিনি বলা হয় এই সুক্রোজকে। তাহলে বলবে ইক্ষু বা বিটের চিনি বলা হয়, ইক্ষু এবং বিটের চিনি বলা হয় নিচের কোন কার্বোহাইড্রেটটি? এটা হচ্ছে সুক্রোজকে। এরপর আমাদের কি জানতে হবে যে এটাকে কেন ইক্ষু বা বিটের চিনি বা বলা হয়ে থাকে, কারণ এটা হচ্ছে ইক্ষুর রসে মোটামুটি ভালো একটা আকারে থাকে 15%, মানে ইক্ষুর রসে প্রায় 15% সুক্রোজ থাকে। এবং এইটার মানে এই যে সুক্রোজটা এটার যে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক, এটা হচ্ছে 188 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 88 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার গলনাঙ্ক। এবং হচ্ছে আমাদের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য জানতে হবে, সেটা কি শ্বসনের উপাদান হিসাবে ব্যবহৃত শক্তি উৎপন্ন করে। এটা লেস ইম্পর্টেন্ট, এত বেশি লাগবে না, বাট এটা আমাদের লাগবে যে এই যে আমাদের ইয়েটা আছে কি যে বলে সুক্রোজটা আছে, সেটা কি কাজে ব্যবহার করা হয়? অক্সালিক অ্যাসিড এবং হচ্ছে আমাদের স্বচ্ছ সাবান তৈরিতে, এই দুইটা জিনিস তৈরিতে হচ্ছে আমাদের এটা ব্যবহার করা হয়। অর্থাৎ পরীক্ষাগারে আমরা যখন অক্সালিক অ্যাসিড তৈরি করব এবং স্বচ্ছ সাবান তৈরি করব, তখন আমরা হচ্ছে এই সুক্রোজটাকে ব্যবহার করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসবে হচ্ছে স্বচ্ছ সাবান তৈরিতে আমরা কোনটি ব্যবহার করি? সুক্রোজ। অক্সালিক অ্যাসিড তৈরিতে সুক্রোজ ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা সেলুলোজ সম্পর্কে একটু জানবো যে সেলুলোজ থেকে আমাদের কি কি লাগবে, চলো আমরা জেনে নিই। সেলুলোজ থেকে প্রথম তত্ত্বটাই জানতে হবে যে সেলুলোজ কি দিয়ে তৈরি, বুঝতে পারছো? সেলুলোজটা কি দিয়ে তৈরি আমাদের প্রথম এই তত্ত্বটা জানতে হবে। অর্থাৎ সেলুলোজ কিন্তু, আর সরি কি যে বলে আমি সেলুলোজ বলতেছি, সেটা হচ্ছে সেলুবায়োস। সেলুবায়োস কি দিয়ে তৈরি? সেলুবায়োস হচ্ছে দুই অণু, আমরা মাঝখানে যে কথাটা আছে ভিটা ডি, এটা না জানলেও চলবে আপাতত, দুই অণু গ্লুকোজ দিয়ে তৈরি হবে। এবং কি গ্লুকোজ? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ কি জিনিস একটু আগে আমরা হয়তো বুঝে আসছি, যে এর আগের লেকচারে বুঝে আসছি, বাট যদি কারোর যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই প্রশ্ন করবে এটা, বা মানে কেউ যদি বুঝতে অসুবিধা হয় একটু প্রিভিয়াস লেকচারটা দেখে আসো, আশা করি বুঝে যাবে। তাহলে আমাদের যেই সেলুলোজটা আছে সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে দুই অণু গ্লুকোজ, মানে দুইটা গ্লুকোজ একসাথে হইলে আমরা সেলুলোজ পাই। আর যখন সুক্রোজ পড়ছিলাম তখন হচ্ছে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ আসছিল। এবং আমাদের এই যে সেলুলোজটা এটা কিভাবে তৈরি হয় বা এটা কোথায় থেকে আসে? এটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজটা আসে হচ্ছে সেলুলোজ বা হচ্ছে লিগনিনের আংশিক ভাঙ্গনে পড়ে। তাহলে হচ্ছে নামের সাথে একটা মোটামুটি মিল আছে। কীরকম মিল আছে? যেমন হচ্ছে এই যে সেলুলোজ এবং হচ্ছে সেলুলোজ, এই দুইটা সেলু আবার সেলু, দুইটার মধ্যে মোটামুটি একটা মিল আছে, এটা দিয়ে মনে রাখবে। তাহলে সেলুলোজ তৈরি হয় হচ্ছে সেলুলোসের আংশিক ভাঙ্গনের ফলে তৈরি হয়, এবং এটা কিন্তু একটা রেডিউসিং সুগার। তাইলে সেলুলোজ কিন্তু একটা রেডিউসিং সুগারের উদাহরণ। তাইলে আমরা রেডিউসিং সুগার নয় এরকম একটা উদাহরণ একটু আগে শিখে আসছি, সেটা হচ্ছে সুক্রোজ। আর এদিকে হচ্ছে সেলুলোজ, এটা মনোস্যাকারাইডের মধ্যে বৈশিষ্ট্য, মানে মনোস্যাকারাইডের মতো বৈশিষ্ট্য ধারণ করে, রেডিউসিং সুগার নয়। এবার আসি আমরা মেলটুস। মেলটুস থেকে কি কি জানতে হবে আমরা একটু দেখি। মেলটুস থেকে আমাদের দু একটা তথ্য জানতে হবে, যে ওইটা যেমন হচ্ছে আমাদের সেলুলোসের আংশিক ভাঙ্গনের ফলে তৈরি হয়েছে, তো এখানেও আমাদের এটা জানতে হবে যে মেলটুসটা আসলে কার ভাঙ্গনের ফলে তৈরি হয়? এটা হচ্ছে স্টার্চের আংশিক ভাঙ্গনের ফলে এই যে আমাদের মেলটুসটা তৈরি হয়। এবং এটা কি ধরনের মানে সুগার? এটা হচ্ছে একটা আংশিক রেডিউসিং সুগার। তাইলে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য পাইলাম যে আংশিক রেডিউসিং সুগারের উদাহরণ নিচের কোনটি? তাহলে এটা আসবে যে আংশিক রেডিউসিং সুগার হচ্ছে কোনটা? মেলটুস। স্টার মার্ক, এটা ভালোভাবে পড়বা যে আংশিক রেডিউসিং সুগার উদাহরণ হচ্ছে মেলটুস। এবার আমরা মোটামুটি আমাদের ডাইস্যাকারাইড শেষ হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে অলিগোস্যাকারাইডে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বেশি জানতে হবে না অলিগোস্যাকারাইড থেকে, দু একটা তথ্য আমরা একটু জানবো অলিগোস্যাকারাইড থেকে। দেখি কি কি জানতে হবে আমাদের।
প্রথম আমরা হচ্ছে দাগানোর স্টাইল হচ্ছে প্রথম আমরা হেডলাইন দিব, ঠিক আছে। অলিগোস্যাকারাইড, তো অলিগোস্যাকারাইড আমরা যেমন এখন পড়ছিলাম হচ্ছে ডাইস্যাকারাইড কি কি দিয়ে তৈরি, মানে ডাইস্যাকারাইড কয়টা মনোস্যাকারাইড দিয়ে, ডাইস্যাকারাইড হচ্ছে দুইটা মনোস্যাকারাইড দিয়ে। তাহলে অলিগোস্যাকারাইড কয়টা দিয়ে জেনারেলি হয়, তিনটা দিয়েও হইতে পারে, চারটা দিয়ে হইতে পারে, পাঁচটা দিয়ে, অর্থাৎ এরকম 5 থেকে মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে হয়, মানে তিনটা হইতে পারে, চারটা, পাঁচটা, মানে যে কোনো একটা হইতে পারে, অর্থাৎ 3 থেকে 10টা এই রেঞ্জের ভিতরে যে কোনো একটা মানে সংখ্যার মানে মনোস্যাকারাইড একসাথে হয়ে হচ্ছে অলিগোস্যাকারাইড তৈরি করে। তো অলিগোস্যাকারাইডের মেইনলি আমাদের এখানে উদাহরণগুলো জানতে হবে। যেমন অলিগোস্যাকারাইডের উদাহরণগুলো হচ্ছে, 1 নম্বর উদাহরণ, যেমন অলিগোস্যাকারাইডের মধ্যে যেমন আমরা বলছি 3 থেকে 10-এর ভিতরে যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তাহলে যদি মানে তিনটা মনোস্যাকারাইড একসাথে হয়ে যে অলিগোস্যাকারাইড তৈরি হবে ওইটাকে বলা হয় হচ্ছে ট্রাইস্যাকারাইড। আর যেটা হচ্ছে 4টা মনোস্যাকারাইড মিলে যে অলিগোস্যাকারাইডটা তৈরি হয় সেটা হচ্ছে টেট্রাস্যাকারাইড। তাহলে এটা কিন্তু টেট্রুস আর ট্রাইউসের সাথে গরমিল করে ফেললে কিন্তু হবে না, অবশ্যই জিনিসটাকে মাথা ঠান্ডা করে মনে রাখতে হবে। তাহলে আমাদের ট্রাইস্যাকারাইড মানে ট্রাইস্যাকারাইডের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে রেফিনুস, আর টেট্রাস্যাকারাইডের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে স্টেকিউস আর হচ্ছে স্কারডুস। তাইলে এই যে তিনটা আমি দাগাইলাম, রেফিনুস, স্টেকিউস, স্কারডুস, এই তিনটাই কিন্তু অলিগোস্যাকারাইডের উদাহরণ। এর মধ্যে রেফিনুসটা হচ্ছে ট্রাইস্যাকারাইডের উদাহরণ, আর স্টেকিউস এবং স্কারটুস হচ্ছে টেট্রাস্যাকারাইডের উদাহরণ, কারণ এটার মধ্যে 4টা মনোস্যাকারাইড থাকে। তাহলে রেফিনুসের মধ্যে 3টা থাকে, আর স্কারটুস এবং স্টেকিউসের মধ্যে হচ্ছে 4টা থাকে। তাহলে ট্রাইস্যাকারাইড যেহেতু এটার মধ্যে 3টা থাকবে, তাহলে রেফিনুসের মধ্যে কোন কোন 3টা থাকবে আমাদের এটা জানতে হয়। রেফিনুসের মধ্যে হচ্ছে গ্লুকোজ, তারপর একটা হচ্ছে ফ্রুকটোজ, আর আরেকটা হচ্ছে গ্যালাক্টোজ। এই 3টা একসাথে হয়ে আমরা পাই হচ্ছে রেফিনুস। তাহলে এটা আমাদের জানতে হবে রেফিনুস 3টা দিয়ে তৈরি এবং 3টা কি কি, এবং স্টেকিউস এবং হচ্ছে স্টেকিউস অ্যান্ড হচ্ছে স্কারটুস এটার মানে কি কি দিয়ে তৈরি এটা না জানলেও তত বেশি সমস্যা নাই, বাট উদাহরণটা জানতে হবে যে স্টেকিউস এবং স্কারটুস হচ্ছে টেট্রাস্যাকারাইডের উদাহরণ, অর্থাৎ অলিগোস্যাকারাইড। তবে এটা যদি জেনে রাখতে পারো তাহলে ভালো, ওকে, জেনে রাখলে ভালো। এবার আমরা চলে যাই হচ্ছে পেন্টাস্যাকারাইড। টেট্রাস্যাকারাইড তো হয়ে গেল, পেন্টাস্যাকারাইড, তো পেন্টাস্যাকারাইড থেকে মূলত আমাদের এই উদাহরণটা জানলেই মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। এবার আমরা পলিস্যাকারাইডে চলে যাই। তাহলে আমরা মনোস্যাকারাইড শেষ হইলো, ডাইস্যাকারাইড শেষ হলো, অলিগোস্যাকারাইড শেষ হলো। অলিগোস্যাকারাইড থেকে শুধু উদাহরণ জানতে হবে, অলিগোস্যাকারাইড থেকে শুধু উদাহরণ, আর স্পেশালি একটু রেফিনুসটা জানতে হবে। মানে এই রেফিনুস, এই যে রেফিনুসটা মানে স্পেশালি জানতে হবে গ্লুকোজ, ফ্রুকটোজ, গ্যালাক্টোজ। তাহলে তোমাকে বলবে রেফিনুস তৈরিতে নিচের কোনটি সাহায্য করে না, গ্লুকোজ, ফ্রুকটোজ, গ্যালাক্টোজ, মেনুস। তাহলে মেনুস সাহায্য করে না, এভাবে তোমাকে দিবে। তারপর হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি অবশ্যই বুঝতে পারতেছো যে অনেকগুলো মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়ে যখন একটা কার্বোহাইড্রেট তৈরি করবে তখন সেটাকে বলা হয় হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আমাকে একটু আনসার দাও তো, মানে তোমাকে প্রশ্ন করি, তুমি নিজে নিজে আনসার দেওয়ার চেষ্টা করো, বাট দেখবা না, আর যদি না পারো তাহলে একটু একটু প্রিভিয়াস পেজে গিয়ে একটু দেখো। বলো তো আমাকে যে দুইটা মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয় কোন ধরনের বন্ড দিয়ে, গেল 1 নম্বর কোশ্চেন। তারপর 2 নম্বর কোশ্চেন হচ্ছে মানে একটা তুমি হচ্ছে নন রিডিউসিং সুগারের উদাহরণ বলো তো, তখন তুমি কি বলবে। আর আরেকটা বললাম বলো তো আংশিক রিডিউসিং সুগারের উদাহরণ বলো তো। তাহলে আমি সবগুলো আনসার একটু বলে দিই। প্রথম প্রশ্নটা আমরা কি বলছিলাম, প্রথম প্রশ্নটা আমরা মনে হয় আমি ভুলে গেছি, আমি প্রথম প্রশ্নটা তোমাকে কি করছি, এই যে 3টা প্রশ্ন বলছি এই 3টা প্রশ্নের আনসার নিজে নিজে একটু দেখে নিবা, খুবই ইম্পর্টেন্ট তথ্য এগুলো। তারপর হচ্ছে পলিস্যাকারাইডে চলে আসি। এই পলিস্যাকারাইডের উদাহরণগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের পলিস্যাকারাইডের উদাহরণ স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। আমরা স্টেপ ওয়াইজ হচ্ছে আমরা এই যে হেডলাইনটা দিতে ভুলে গেছি, হেডলাইন দিতে হবে যে কোনো পড়ার পূর্বে, মানে শুরু করার পূর্বে হেডলাইন পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তো আমরা এখন এগুলোর একটু ডিটেলসে জানি। তাহলে তুমি বলবা যে ভাইয়া আমরা যখন ওই যে সাবটার ম্যাপটা, মানে অর্থাৎ আমরা যে ক্লাসিফিকেশন পড়ছিলাম
তখন আমরা তো জানছিলাম যে পলিস্যাকারাইড দুইটা অংশে বিভক্ত ছিল, একটা হচ্ছে গাঠনিক আর একটা ছিল সঞ্চয়ী। যারা সঞ্চয়ী কাজে অংশগ্রহণ করে তারা সঞ্চয়ী পলিস্যাকারাইড, আর যারা গাঠনিকে সাহায্য করে তা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড। তাহলে গাঠনিক পলিস্যাকারাইড কারা ছিল? গাঠনিক পলিস্যাকারাইড ছিল হচ্ছে সেলুলোজ, তারপর ছিল হচ্ছে হেমিসেলুলোজ, তারপর ছিল হচ্ছে পেকটিন। তারা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড উদাহরণ। এবং সঞ্চয়ীগুলাও পলিস্যাকারাইড, বাট এটা হচ্ছে পলিস্যাকারাইডের একটা ডিভাইডেশন, অর্থাৎ সঞ্চয়ী পলিস্যাকারাইড। সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টার্চ, মানে এখানে দুইটা দেওয়া আছে আর কি, স্টার্চ এবং হচ্ছে গ্লাইকোজেন। স্টার্চ থাকে উদ্ভিদে আর গ্লাইকোজেন থাকে হচ্ছে প্রাণীদেহে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুইটা, এই সবগুলো উদাহরণ। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পলিস্যাকারাইডের উদাহরণ জানতে হবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, স্টার্চ, গ্লাইকোজেন। এর মধ্যে স্টার্চ এবং গ্লাইকোজেন হচ্ছে সঞ্চয়ী, আর বাকি এই তিনটা হচ্ছে গাঠনিক। এইভাবে পড়তে হবে। এখন আমরা স্পেশালি একটু যেগুলো আমাদের একটু জানতে হবে এগুলো আমরা জানি। আমরা স্টার্চ সম্পর্কে একটু স্পেশালি জানবো। স্টার্স, এখন তুমি বলো যে আমরা বলছিলাম যে যেমন ডাইস্যাকারাইড পড়ার সময় কোন দুইটা মনোস্যাকারাইড এসে ডাইস্যাকারাইডটা তৈরি করছে, এরকম আমরা অনেকগুলো তথ্য জানছিলাম। তো এখানে যখন শ্বেতসার পড়তে আসবে, এটা যেহেতু একটা পলিস্যাকারাইড, অবশ্যই অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এই শ্বেতসারটা বা স্টার্চটা তৈরি করছে। তাহলে প্রশ্ন তোমার জাগে কিনা যে ভাইয়া তাহলে কোন মনোস্যাকারাইডটা একসাথে হয়ে শ্বেতসার তৈরি করবে? তাহলে এইটাই আমাদের প্রথম, ফার্স্ট অফ অল আমাদের এইটাই জানতে হবে কোন মনোস্যাকারাইড একসাথে হয়ে স্টার্চ তৈরি করে। তাহলে আমরা দেখি কোন মনোস্যাকারাইড এই জায়গায় থাকার কথা। প্রথম হচ্ছে আমাদের একটু খুব সম্ভবত শেষ দিকে, এই যে গ্লাইকোসাইডিক বন্ধন, এই যে আলফা একক হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের আলফা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে, অর্থাৎ পলিমার, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। এইটাই আমি মূলত তোমাকে জানাতে চাচ্ছিলাম। সেটা কি? এই যে আলফা ডি গ্লুকোজের পলিমার, আর ওইটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তবে ওইটা আমরা এখন জানার কোনো দরকার নেই, আমরা যখন ওই টপিকে যাব তখন। তাইলে আমাদের যে স্টার্স আমরা এখন পড়তেছি, ওই স্টার্স হচ্ছে গ্লুকোজের পলিমার। কিসের পলিমার? আবারও বলি গ্লুকোজ। এটা কি ফ্রুক্টোজের পলিমার? নো, এটা হচ্ছে গ্লুকোজের পলিমার। বারবার বলতেছি গ্লুকোজের পলিমার। এবং এটা গ্লুকোজের কোন টাইপ? আলফা ডি। আলফা কি, ডি কি, এখানে আমার প্রিভিয়াস লেকচারে খুব ভালোভাবে বোঝানো আছে, একটু দেখে নিবা। তাহলে আলফা ডি গ্লুকোজের পলিমার হচ্ছে স্টার্স। তাহলে এটা দেখানোর জন্য আমরা এই পেজের মধ্যে আসছিলাম। আশা করি এখন মোটামুটি বুঝে গেছো। এরপর হচ্ছে আমাদের যে স্টার্সটা আসছে সেটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে হচ্ছে আমাদের স্টার্স তৈরি হয়। অর্থাৎ মনে করো কথা কথা স্টার্সটা হচ্ছে, আমি তোমাকে ধরে দিলাম এটা ধরো একটা স্টার্স, হ্যাঁ। তো স্টার্সটার মধ্যে এটা তো একটা পলিস্যাকারাইড, তো এই স্টার্সটাকে এইভাবে ধরো দুইটা অংশে বিভক্ত করলাম, এই জায়গার মধ্যে দুইটা অংশে বিভক্ত করলাম। তাহলে এই যে এটাও কিন্তু একটা পলিস্যাকারাইড, তারপর এটাও কিন্তু একটা পলিস্যাকারাইড। এরকম দুইটা পলিস্যাকারাইডে মানে বিভক্ত করা হয়েছে স্টার্সকে, মানে দুইটা পলিস্যাকারাইডের সমন্বয়ে হচ্ছে একটা পলিস্যাকারাইড তৈরি হয়ে থাকে, মানে মানে পলিস্যাকারাইড আর কি, এটার উদাহরণ সেটা হচ্ছে স্টার্স। তো স্টার্সটাকে আমরা মানে এই পলিস্যাকারাইডটাকে আমরা আবার দুইটা পলিস্যাকারাইডে মানে সাব পলিস্যাকারাইডে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যামাইলোস আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। এবং আমাদের এই স্টার্সটা কোথায় থেকে আসে বা কিভাবে আমরা পাই, এটা কিন্তু আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় হচ্ছে সৃষ্ট চিনির অংশই পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়ে যায়? স্টার্সে পরিণত। তাহলে আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় মূলত স্টার্সটা পাচ্ছি। তাহলে স্টার্স পাচ্ছি আমরা কোথায় থেকে? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আমরা স্টার্স পেয়ে থাকি। এবং এই যে স্টার্সের মূলত আমাদের মূল উৎসটা কোথায় থেকে? স্টার্সের হচ্ছে আমাদের স্টার্সের প্রধান উৎস হচ্ছে আমাদের ধান, গম, আলু, এগুলো হচ্ছে প্রধান উৎস। তাহলে বলবে নিচের কোনটি প্রধান উৎস নয়? ধান, গম, আলু, ভুট্টা। তাহলে ভুট্টা কিন্তু আমাদের প্রধান অংশ মানে প্রধান উৎস নয়। তাহলে ধান, গম, আলু এটা হচ্ছে স্টার্সের প্রধান উৎস। যখন ভুট্টা দেখবে তখন কিন্তু কনফিউশন হয়ে যাবে, কারণ ভুট্টাও কিন্তু একটা সুপরিচিত একটা জিনিস, তখন তুমি দাগিয়ে ফেলার সম্ভাবনা আছে। এবং এটার একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যখন আয়োডিন দ্রবণে যায় তখন হচ্ছে নীল বর্ণ ধারণ করে। এটা মনে রাখার চেষ্টা করবা যে আয়োডিন দ্রবণের মধ্যে স্টার্স কী ধরনের বর্ণ প্রদর্শন করে। আমি একটু আগে বলছিলাম স্টার্স একটা পলিস্যাকারাইড এবং এটাকে দুইটা সাব পলিস্যাকারাইডে আমরা বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অ্যামাইলোস আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। ওই যে
যে অ্যামাইলোজটা এটা হচ্ছে মানে কোনো শাখাযুক্ত নয়, আর যেটা অ্যামাইলোপেকটিন এটা হচ্ছে শাখাযুক্ত। তাহলে নাম বড় যার সে হচ্ছে শাখাযুক্ত, অর্থাৎ অ্যামাইলোপেকটিন শাখান্বিত, আর হচ্ছে আমাদের অ্যামাইলোজ হচ্ছে অশাক মানে শাখান্বিত নয়। মানে অ্যামাইলোপেকটিন তাহলে দুইটা শাখা এবং এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা তথ্য জানতে হবে, আমি এটাকে একটু ভিন্ন কালিতে জানাই। যে গুল আলুর স্টার্স, মানে আলুর মধ্যে তো স্টার্স থাকে আমরা একটু আগে জানলাম, তাহলে গুল আলুর যে স্টার্স কণিকা গুল আলুর স্টার্স হচ্ছে সবচেয়ে বৃহত্তম, আর যে চালের স্টার্স কণিকা হচ্ছে ক্ষুদ্রতম। এটা মনে রাখার চেষ্টা করবে এবং রাখবে। স্টার্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটু আগে একটা বৈশিষ্ট্য জানছিলাম যে আয়োডিন দ্রবণের মধ্যে এটা কী ধরনের বর্ণ ধারণ করে, এটা জানতে হবে। এবং এটার গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের জানা জরুরি, সেটা হচ্ছে উদ্ভিদে স্টার্স কী হিসাবে কাজ করে, সঞ্চিত খাদ্য হিসেবে। একটু আগে আমি কথাটা বলছিলাম, স্টার্স হচ্ছে উদ্ভিদদেহে আর গ্লাইকোজেন হচ্ছে মানবদেহে। আশা করি বুঝছো মোটামুটি। আর স্টার্সের আরও দুইটা গুরুত্বপূর্ণ কাজ, এই দুইটা কাজ একটু নিজ দায়িত্বে একটু দেখে রাখবা। সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে গ্লুকোজ, অ্যালকোহল, চুলাই মদ তৈরি করার ক্ষেত্রে স্টার্সটা আমরা ব্যবহার করে থাকি। এই গ্লুকোজ এগুলো মদ তৈরিতে স্টার্স ব্যবহার করা হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কাগজ এবং আঠা প্রস্তুত করার ক্ষেত্রে আমরা এই স্টার্সটা ব্যবহার করে থাকি। এবং এই স্টার্সটা কিসের মাধ্যমে তৈরি হয়ে থাকে, একটু আগে আমি অনেক কষ্ট করে বিশ্রায় ওইদিকে বের করছিলাম। এটা এই জায়গার মধ্যে দেওয়া আছে যে অসংখ্য বিটা গ্লুকোজ অণু একসাথে কি যে বলে যুক্ত হয়ে হচ্ছে আমাদের সরি 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 আমরা হচ্ছে আরেক টপিকে চলে গেছি। ওকে, তাহলে আমাদের স্টার্স এতটুকু পর্যন্তই জানতে হবে, যে স্টার্স যা যা তত্ত্বগুলো জানছি মোটামুটি এগুলো জানলেই এনাফ। এখন আমরা যাব হচ্ছে সেলুলোসে। সেলুলোস হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড। এখন হচ্ছে সেলুলোস আমাদের কি দিয়ে তৈরি, এটাই আমাদের ফার্স্ট অফ অল তত্ত্বটা জানতে হবে যে সেলুলোস কি মানে কোন মনোস্যাকারাইড দিয়ে তৈরি, বলবে যে সেলুলোস নিচের কোনটি দিয়ে তৈরি, সেলুলোস হচ্ছে গ্লুকোজ দিয়ে তৈরি। আমরা স্টার্চ যখন পড়ছিলাম স্টার্চও কিন্তু গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে, তবে স্টার্চটা ছিল হচ্ছে আলফা ডি গ্লুকোজ দিয়ে, আর এখানে সেলুলোসটাও গ্লুকোজ দিয়েই, তবে সেটা হচ্ছে বিটা ডি। তাহলে স্টার্চ এবং সেলুলোসের মধ্যে এই জায়গার মধ্যে পার্থক্য, স্টার্চটাও গ্লুকোজ দিয়ে তৈরি, সেলুলোজটাও গ্লুকোজ দিয়ে তৈরি, তবে পার্থক্যটা হচ্ছে ওইটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, মানে আলফা ডি গ্লুকোজ, আর সেলুলোজটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ওকে, এবং এই যে সেলুলোজটা এটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে তুলার মধ্যে, মানে তুলায় সবচেয়ে বেশি থাকে সর্বোচ্চ, এটা আসবে যে সেলুলোজ সর্বোচ্চ থাকে কোথায়, তুলাই। এবং পাশাপাশি অন্যান্য যে মানগুলো আছে এগুলো একটু যদি পারো একটু দেখে রাখবা। আমি যখন ভর্তি পরীক্ষার মধ্যে ছিলাম তখন আমি শুধু সেলুলোজ যে সবচেয়ে বেশি থাকে তুলাই, এবং সেই পরিমাণটা ছিল কত, সেই পরিমাণটা ছিল হচ্ছে 94%। এই দুইটা তথ্য আমি জানতাম, মানে সেলুলোসের পরিমাণ তুলার মধ্যে 94%, এটাই সবচেয়ে সর্বোচ্চ। আর বাকিগুলো আমি তত বেশি জানছিলাম না, একটু রিডিং দিয়ে রাখছিলাম। তবে রেটিনার যখন ভর্তি পরীক্ষায় গেছিলাম তখন হচ্ছে আমি এই জায়গার মধ্যে যে তুলাই কত পার্সেন্ট এটা আসে নাই, আসছিল হচ্ছে খুব সম্ভবত কাঠে, এরকম একটা মানে প্রশ্ন আসছিল। তখন আমি আইডিয়া করে দাগাইছিলাম একটু পড়ার কারণে, তখন হয়ে গেছিলো। তো এই কারণে তুলারটা হচ্ছে মেইনলি জানতে হবে, পাশাপাশি বাকি জিনিসগুলো যদি পারো একটু রিডিং দিয়ে রাখবা এবং মনে রাখার চেষ্টা করবা, থাকলে থাকলো, না থাকলে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের এই সেলুলোজটা একটা কি ছিল, এটা কিন্তু একটা সঞ্চয়ী পলিস্যাকারাইড নয়, এটা হচ্ছে একটা গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ, গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ অবশ্যই জানবা। এবং এটার গুরুত্বপূর্ণ অনেকগুলা কাজ আছে, তো চেষ্টা করবে হচ্ছে মোটামুটি যে মানে মোটামুটি জানার জন্য যতটুকু পারো রিডিং দিয়ে রাখবা সবগুলাই। তবে আমি দু একটা তথ্য একটু বলে রাখি যেগুলো একদম না জানলেই নয়। এটা হচ্ছে বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল হিসাবে কাজ করে এবং নাইট্রেট বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, এবং ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বলবো ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয় নিচের কোনটি, সেলুলোস। এবং এটা হচ্ছে স্টেশনারি ফেস হিসাবে ব্যবহার। স্টেশনারি ফেস কী জিনিস, এটা হচ্ছে যখন ক্রোমাটোগ্রাফি করা হয় তখন হচ্ছে একটা স্থির অংশ থাকে আর একটা গতিশীল অংশ থাকে। ওই স্থির অংশটা হচ্ছে কি যে বলা হচ্ছে, স্থির অংশটাকে বলা হয়েছে স্টেশনারি ফেজ বলা হয়ে থাকে। বুঝতে পারছো, ধরো তুমি একটা কোনো পেপারের মধ্যে কিছু একটা কাজ করতেছো, তখন পেপারটা হয়ে যাবে হচ্ছে স্টেশনারি ফেজ, আর যে উপরে যে কাজটা করতেছো সেটা মানে ইনস্ট্রুমেন্ট আর কি। তো ওই যে সেলুলোজগুলো আছে ওইটা হচ্ছে কোনো একটা ক্রোমাটোগ্রাফি করার সময় স্টেশনারি ফেজ হিসাবে সাহায্য করে, অর্থাৎ স্থির মাধ্যম হিসাবে কাজ করে আর কি, যেটাকে একদম পুরো সহজ ভাষায় বললে। এবং সেটা হচ্ছে বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারছো,
এবং আমাদের যে সেলুলোজটা আছে এটা আমাদের দেহের ভিতরে বা আমাদের খাবারের সাথে, আমরা তো সেলুলোজটা এটা কেন যে হজম হয় না এটাকে একটু জানতে হবে। থাকে মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? কারণ এটাকে মানে ইয়ে করার জন্য, হজম করার জন্য আমাদের যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা আমাদের দেহের ভিতরে থাকে না, যার কারণে এটা আমাদের মানব দেহে হয় না। এবং সেলুলোজ হচ্ছে মল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেলুলোজ আমাদের দেহের ভিতরে মূলত খাই হচ্ছে, দেখবা যে অনেক সময় বলে যে মানে খাবার সবজি জাতীয় খাবার খাইতে হবে যেন মানে মলমূত্র ভালোভাবে ক্লিয়ারলি হয়, এরকম কথা বলা হয়ে থাকে না? কারণ আমরা সবজি জাতীয় যেই এই যে সেলুলোজটা আছে সেটা হচ্ছে মূলত হজম হয় না, এটা আমাদের মলমূত্র থেকে মানে মলমূত্র তৈরিতে সাহায্য করে। এই কারণে বলে সেলুলোজ মল উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর এখানে আমরা সেলুলোজ এবং স্টার্চের পার্থক্যের মধ্যে সবচেয়ে জোরদার দিয়ে পড়বো হচ্ছে কোনটা কী দিয়ে তৈরি। তো আমরা হচ্ছে মোটামুটি রিডিংয়ের মধ্যে এটা জানতে পারছি যে কোনটা কী দিয়ে। একটা হচ্ছে দুইটাই গ্লুকোজ দিয়ে তৈরি, এটাও গ্লুকোজ এটাও গ্লুকোজ, কিন্তু এটা হচ্ছে গ্লুকোজের হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আমি আরও যদি একদম স্পেসিফিকলি জ্বালাই, এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, এটা মনে রাখতে হবে। তাহলে দুইটাই গ্লুকোজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আর বাকি জিনিসগুলো একটু মানে চারের ভিতরে যা যা আছে একটু দেখে রাখার চেষ্টা করবে। এটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হচ্ছে সঞ্চিত খাদ্য, আর এটা হচ্ছে গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। এই দুইটা জানলে একদম মোটামুটি চলে। আর গ্লাইকোজেন লাস্ট মনে হয়, এটার গ্লাইকোজেনটা আমরা একটু জানবো যে গ্লাইকোজেন থেকে আমাদের কী কী জানতে হবে। তাহলে আমরা কিন্তু যতগুলো এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম সবগুলারই প্রথম হচ্ছে কোনটা দিয়ে তৈরি এটা আমরা মূলত জানছি। তাহলে দেখো এখানে আমরা প্রথম তত্ত্বটা জানবো, গ্লাইকোজেন হচ্ছে আলফা ডি গ্লুকোজের। তাহলে বলো তো কার সাথে মিল আছে? এটা হচ্ছে স্টার্চের সাথে মিল আছে, স্টার্চের সাথে মিল আছে। কিন্তু ভাইয়া তাহলে অমিলটা কোন জায়গার মধ্যে? অমিলটা হচ্ছে গ্লাইকোজেনটা থাকে হচ্ছে প্রাণীতে আর স্টার্চটা থাকে হচ্ছে উদ্ভিদে। এই কারণে আমাদের যে স্টার্চটা আছে মানে ইয়াতে গ্লাইকোজেনটা আছে, এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে প্রাণিজ স্টার্চ। কেন? কারণ এটা স্টার্চের সাথে একটা মিল সম্পন্ন। কি দিক থেকে মিল সম্পন্ন? স্টার্চটার মানে বাংতে একসময় যখন মনোস্যাকারাইডে পরিণত করে ফেলবা তখন তুমি পাবা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। পাশাপাশি এই যে গ্লাইকোজেনটাকে যদি তুমি ভাঙো তাও পাবা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এই স্টার্চটা থেকেও পাবা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এই গ্লাইকোজেন থেকেও পাবা হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে আলফা ডি গ্লুকোজ। এই মিলটা থাকার কারণে এটাকে একটা অপর নামে ডাকা হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা নামে, সেটা হচ্ছে যে গ্লাইকোজেনকে বলা হয় প্রাণিজ স্টার্চ। থাকে প্রাণীতে, রূপ ধারণ করে স্টার্চের মতো, এই কারণে বলা হয় প্রাণিজ স্টার্চ বলা হয়ে থাকে। এবং এই জায়গা থেকে আরও দুইটা গুরুত্বপূর্ণ, সেটা কোথায় থাকে? প্রাণীদেহের যকৃৎ এবং প্রাণীদের মাংসপেশিতে এটা সঞ্চিত থাকে, যকৃৎ এবং মাংসপেশিতে সঞ্চিত থাকে। এবং এটা পরবর্তীতে যখন আমাদের বিভিন্নভাবে গ্লুকোজ বা শক্তির প্রয়োজন হয় তখন সেটা ওই জমা থেকে ভেঙে যায়, ভেঙে আমাদেরকে কী দেয়? কার্বন এবং শক্তি সরবরাহ করে, কার্বন এবং শক্তি সরবরাহ করে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, এরপর হচ্ছে আমাদের এই গ্লাইকোজেনের কয়েকটা মানে গুরুত্বপূর্ণ জানতে হবে। এটা মানে আমরা যখন স্টার্চ পড়ছিলাম তখন হচ্ছে জানছিলাম স্টার্চ আয়োডিন দ্রবণের মধ্যে গাঢ় নীল বর্ণ ধারণ করতে, আর এটা হচ্ছে বেগুনি বর্ণ ধারণ করবে। এবং এটা হচ্ছে ঠান্ডা পানিতে আমাদেরকে কলয়েড বা সাসপেনশন মানে কি তলানি আকারে জমাট হয়ে যাবে। আর গ্লাইকোজেনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ জানতে হবে, সেটা হচ্ছে পেশি শক্তিতে হচ্ছে গ্লাইকোজেন মানে কি করে পেশির শক্তি যোগায়। এবং যকৃতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে যায় বিভিন্ন অভাবে, মানে যখন আমরা খাদ্য না খাই তখন আমাদের খাদ্যের অভাব যখন শুরু হয়ে যায় তখন ওই যকৃতের ভিতরে মানে লিভারের ভিতরে যেই এই যে সঞ্চিত আকারে গ্লাইকোজেনগুলো থাকে এগুলো ভেঙে যায় এবং ভেঙে আমাদেরকে কি সাপ্লাই করে? ভেঙে আমাদেরকে মানে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি সাপ্লাই করে। আর তারপর হচ্ছে লাস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? যখন গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় তখন সেটা গ্লাইকোজেনের রূপ ধারণ করে জমাট হয়ে যায়, আর যখন গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন গ্লাইকোজেনটা ভেঙে আবার গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। তাইলে কমে গেলে বাড়িয়ে দিই, বেড়ে গেলে কমিয়ে দিই, এইভাবে হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে কে? গ্লাইকোজেন। কিভাবে? গ্লাইকোজেন ভাঙ্গার মাধ্যমে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় আর গ্লাইকোজেন গড়ার মাধ্যমে গ্লুকোজের পরিমাণ হ্রাস পায়। ওকে, এখন হচ্ছে আমাদের যে মানে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে গ্লুকোজকে আমরা শিখছিলাম হচ্ছে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল, একটা কি রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। তো ভাই এখান থেকে আসলে কি জানতে হবে? রিডিউসিং সুগারের উদাহরণ, নন রিডিউসিং সুগারের উদাহরণ। তো আমরা নন রিডিউসিং সুগারের খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা শিখে রাখছিলাম, সেটা হচ্ছে সুক্রোজ। আর রিডিউসিং সুগারের উদাহরণ সব মনোস্যাকারাইড। পাশাপাশি যে আমাদের ডাইস্যাকারাইডেরও আছে, সেটার একটা উদাহরণ ছিল সেলুলোজ, তাই না? ওকে, আর নন রিডিউসিংয়ের মধ্যে অবশ্যই সকল পলিস্যাকারাইড, এটা মনে রাখতে হবে।
আর তাইলে ভাইয়া আমাকে একটু বলো তো যে আংশিক রেডিউসিং সুগারের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ কে? তাহলে আমি এটাকে তোমাকে প্রশ্ন করলাম যে আংশিক রেডিউসিং সুগার কোনটি? তাহলে এটাকে আমাকে নিজে নিজে একটু আনসার দেওয়ার চেষ্টা করে। আবার হচ্ছে হেমিসেলুলোজ। তো ভাই এখান থেকে মূলত হেমিসেলুলোজ থেকে কি আসবে? সেখান থেকে কিছুই আসবে না, শুধু আসবে উদাহরণ। আমি তো বললামই প্রথম অবস্থায় যে কোষ রসায়ন থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে উদাহরণ। তাহলে হেমিসেলুলোসের দুইটা উদাহরণ দেওয়া আছে এখানে, একটা হচ্ছে গ্লুকান আর একটা হচ্ছে জাইলান, এগুলো হচ্ছে। আর কাইটিন, এটা থেকে আমাদের স্পেশালি যে তথ্যটা জানতে হবে, কাইটিন হচ্ছে একটা নাইট্রোজেন নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। তাহলে বলবে নিচের কোনটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড? নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড হচ্ছে কাইটিন। এবং এটা কোথায় থাকে? এটা হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীরে থাকবে, ছত্রাকের কোষপ্রাচীর, এবং হচ্ছে লোবস্টারের হচ্ছে বহিঃকঙ্কালের মধ্যে অবস্থান করে কাইটিন থাকে। ওকে। এবং হচ্ছে কার্বোহাইড্রেটের কয়েকটা ডেরিভেটিভসের উদাহরণ জানতে হবে। বা ডেরিভেটিভস মানে কি? কার্বোহাইড্রেট থেকে যেগুলো তৈরি করা হয়, বুঝতে পারছো? মানে কার্বোহাইড্রেট থেকে আমরা যেগুলো পাই সেগুলোকে বলা হয় কার্বোহাইড্রেটের ডেরিভেটিভস। তো ডেরিভেটিভসের উদাহরণ দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গ্লুকোসামিন আর একটা হচ্ছে গ্যালাক্টোসামিন। এই গ্লুকোসামিনটা কোথায় থাকে? তরুণাস্থির প্রধান দ্রব্য হচ্ছে গ্যালাক্টোসামিন। আর গ্লুকোসামিনটা হচ্ছে পলিমার হয়ে তৈরি হয়ে থাকে কাইটিন, পতঙ্গ, কাঁকড়া, লবস্টার, ছত্রাক প্রাচীরের গাঠনিক পলিস্যাকারাইড। ওকে, এই তত্ত্বগুলো জানলে একটু মোটামুটি আর কিছু জানতে হয় না। আর লাস্ট মুহূর্তে হচ্ছে কাজগুলো, এগুলো জাস্ট রিডিং দিবা। কি দিবা? রিডিং। রিডিং দিলে মোটামুটি হয়ে যাবে। এগুলো আমরা পরে আসছি লুব্রিকেন্ট হিসাবে কাজ করে। তারপর হচ্ছে গ্লাইকোজেন জমাট করার মাধ্যমে হচ্ছে খাদ্য সঞ্চিত করে। তারপর হচ্ছে যেমন সুরক্ষা দেয়, সুরক্ষা কারা দেয়? যেমন সেলুলোস, সুরক্ষা দিই। এগুলো একটু কাজগুলো একটু নিজ দায়িত্বে একটু রিডিং দেবে এবং জেনে রাখবা। ওকে। তো এর মাধ্যমে আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট একদম মোটামুটি ফিনিশিং হয়েছে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় ফ্রিতে ক্লাস করাই। তো এই অধ্যায়টা যেমন আমি অনেকগুলো লেকচারে কার্বোহাইড্রেটটা শেষ করছি, কিন্তু আমরা যখন ফ্রিতে যখন বিভিন্ন জুম ক্লাস করি, 1-1.5 ঘন্টা জুম ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে আবার রিপিট করি ক্লাস। তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও নাই, তারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবা এবং আমাদের সাথে থাকবা। ইনশাল্লাহ চেষ্টা করব মেডিকেলের জন্য যথেষ্ট পরিমাণে একটি ভালো গাইডলাইন দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।